15 এপ্রিল বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছি এডিটরস থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেশে করোনায় প্রাণহানি 10,000 ছাড়ালো, একদিনে আরও 94 জনের মৃত্যু। ঢাকায় শনাক্ত রোগীর 87% সাউথ আফ্রিকার করোনা। লকডাউনে কারখানা, ব্যাংক, বিভিন্ন অফিস খোলা থাকায় পথে বেড়েছে মানুষ। পরিবহন ব্যবস্থা না থাকায় কর্মস্থলে পৌঁছতে ভোগান্তি। কঠোর লকডাউনের মধ্যেও বিভিন্ন জেলায় সড়কে বেড়েছে মানুষের চলাচল। নির্দেশনা না মেনে খুলছে দোকানপাট। ঢাকায় শনাক্ত করোনা রোগীর 87%ই সাউথ আফ্রিকার ধরন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSRI এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার সাউথ আফ্রিকার ধরনটি খুব ছোঁয়াচে এবং সংক্রমণের জটিলতা অনেক বেশি। বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের জেনোমিক ল্যাব দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত 800-র বেশি জেনোম সিকোয়েন্স করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আন্তর্জাতিক তথ্য ভান্ডার GIS-8-এ 500-র বেশি জেনোম ডেটা আপলোড করা হয়েছে। এতে দেখা গেছে, গত বছরের ডিসেম্বর ও জানুয়ারিতে সিলেট থেকে সংগ্রহ করা 26 নমুনার জেনোম সিকোয়েন্স করে যুক্তরাজ্যের ধরন পাওয়া যায় 13টিতে। আক্রান্তদের বেশিরভাগই যুক্তরাজ্য ফেরত। আর সবশেষ 48টি নমুনার জেনোম সিকোয়েন্স করে 42টিতেই সাউথ আফ্রিকার ধরন পাওয়া যায়। এ মাসের শুরুতে এসব নমুনা ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছে। ডেফিনেটলি এটা অ্যাওয়ার হওয়ার মতো, মানে এটা সাবধান হওয়ার মতো সিচুয়েশন, এতে কোনো সন্দেহ নেই। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশগুলো দিয়েছেন, অনুগ্রহ করে সবাই যাতে সেটা মেনটেন করি আমরা, তাহলেই আমরা এটা থেকে বাঁচতে পারবো। দেশে গত 15 দিনেই 1 লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন 1035 জন। এর পেছনে সাউথ আফ্রিকার ধরনের প্রভাব দেখছেন বিশেষজ্ঞরা। এই ভ্যারিয়েন্ট দিয়ে কিন্তু রিইনফেকশন হয়, এবং এই ভ্যারিয়েন্টের আরেকটা প্রবলেম হচ্ছে যে এটা কিন্তু আমাদের বডির যে ইমিউন সিস্টেম সেটাকে স্কেপ করতে পারে, দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে এবং মানুষ কিন্তু খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ছে। তারা সিভিয়ার কোভিড ডেভেলপ করছে, হসপিটালে ভর্তি হচ্ছে, এবং সেই একই কারণে যেহেতু বেশি সংক্রমণ হচ্ছে, আমরা কিন্তু মৃত্যু দেখছি বেশি। সাউথ আফ্রিকার ধরনে করোনা টিকার কার্যকারিতা নিয়েও আছে বিতর্ক। তাই এর বিস্তার ঠেকাতে জেলা, উপজেলা ও এলাকা ভিত্তিক জেনোম সিকোয়েন্স করে করোনার ধরন চিহ্নিত করার পরামর্শ গবেষকদের। যদি আমরা ওইসব অঞ্চলগুলোকে অন্যান্য অঞ্চল থেকে আলাদা করতে পারি বা কন্টেইন করতে পারি, তাহলে কিন্তু সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট বিস্তৃত পর্যায়ে ছড়িয়ে পড়া থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব। ICDDRB ও CHRF এর ল্যাবেও সাউথ আফ্রিকার ধরন শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত BCSIR এর ল্যাবে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে বসুন্ধরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর সাইদুর রহমান। স্বাগত ডক্টর সাইদুর রহমান। আজকে অবশ্যই বাংলাদেশের জন্য দুঃখজনক মাইল ফলক যে 10,000 মৃত্যু আমরা দেখলাম করোনায়, কিন্তু আমরা একই সঙ্গে দেখছি যে গত এই 1 বছরেরও বেশি সময় ধরে মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাব। এখন এই মুহূর্তে যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটির কথা বলা হচ্ছে, সাইদুর রহমান, আমি একটু জানতে চাই যে এখন যে এই ভ্যারিয়েন্টটি কিরকম, আপনাদের অভিজ্ঞতা কি? ধন্যবাদ আপনাকে। মানে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট সম্পর্কে আলাদা অভিজ্ঞতা নাই। যদি বলেন যে গত 15 দিন যাবত বা 20 দিন যাবত যে রোগী নতুন ভাবে আসছে, সেখানে কিছু পার্থক্য দেখা যাচ্ছে আগের বারে বা এর আগে আসা রোগীদের সঙ্গে। সেখানে প্রেজেন্টেশনে কিছু পার্থক্য আছে এবং দ্রুত অবনতিশীলের এই ঘটনাটি বেশি ঘটছে। এবং যেটা হচ্ছে যে অ্যাপারেন্টলি সুস্থ থাকা অবস্থায় লাং ইনভলভমেন্ট অনেক বেশি হচ্ছে। এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেটা বলা যায় আসলে এটা কিন্তু সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত বলা হচ্ছে না যেটা বেশি ক্ষতিকারক, মানে এটা বেশি মানুষের মৃত্যু ঘটায়, এই বিষয়টি এখন কেউ বলছে এটা বেশি রোগ সংক্রামক। এখন যে কোনো ভাইরাস যদি বেশি সংক্রামক হয়, বেশি মানুষকে আক্রান্ত করে, তাহলে মৃত্যু স্বভাবতই বেড়ে যায়। এবং আপনারা যদি আজকের মৃত্যু সংখ্যাটা দেখেন, এটা মিলিয়ে দেখবেন যে যদি আজ থেকে 8 থেকে 12 দিন আগের সময়কালে দেখেন, দেখবেন সেখানে 7,000-এর মতো ছিল। এবং আমাদের এখানে আক্রান্তের সঙ্গে মৃত্যুর হার দিয়ে যদি গুণ করেন, সংখ্যাটি দেখবেন গতকাল এবং আজকে ঠিক তাই, 96-94। অর্থাৎ আসলে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট দিয়ে আক্রান্ত হচ্ছে বটে, কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াটাই মূলত
মৃত্যুর কারণ অথবা হসপিটালে ভর্তি হওয়ার কারণ হচ্ছে। এটা মোটেই হার হিসেবে বেড়েছে, এখনো এইভাবে বলা যাবে না, এবং পৃথিবীর কোথাও সেটা এইভাবে বলছেও না আসলে যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট অধিক ক্ষতি করে। এই কথাটি আসলে এখনো বিজ্ঞানে ওইভাবে বলা হয় না। সাইদুর রহমান, অবশ্যই সেগুলি আমরা দেখছি, যত দিন যাচ্ছে নতুন নতুন তথ্য পাচ্ছি। যেমন এখন ভ্যারিয়েন্ট যাই হোক না কেন, আমরা যখন থেকে জানতে পারলাম যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট এবং ইউকে ভ্যারিয়েন্টটা একটু ডিফারেন্ট, সেটার জন্য কিন্তু ওই সময়ে আপনাদের দিক থেকেও একটা বক্তব্য ছিল যে যাতে এটি বাংলাদেশে আসতে না পারে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। এবং আমরা খুবই দুঃখজনকভাবে দেখলাম যে এই ভ্যারিয়েন্ট যে পাওয়া গেছে সেটা আসলে পাওয়া যাওয়ার অনেক পরে তথ্য হিসেবে সবার কাছেই এসেছে, বেশিরভাগ মানুষের কাছেই এসেছে, অর্থাৎ এই সময়টা পর্যন্ত তথ্যটা ডিসক্লোজও করা হয়নি। যদি ডিসক্লোজ করা হতো তাহলে প্রস্তুতি ভিন্ন হতে পারতো কিনা। এই জায়গাটা একটু আমি সোজা করে বলি যে এই তথ্যটি মিডিয়াতে ডিসক্লোজ হয়নি, কিন্তু সায়েন্টিস্ট কমিউনিটিতে এটা ডিসক্লোজ হয়েছে অন টাইম। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে নীতি নির্ধারকরা তো আসলে আশা করা হয় যে ওনারা গ্লোবাল যেই ডাটাবেজ আছে সেখান থেকে তথ্য নিয়ে নীতি নির্ধারণ করবেন। এটা টেলিভিশনে প্রেস ব্রিফিং করে আমাদের অমুক ভ্যারিয়েন্ট পাওয়া গেছে এটি বলার জন্য আসলে নীতি নির্ধারকরা অপেক্ষা করার কথা না আসলে। তো সেই হিসাবে এটি কিন্তু বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানীদের প্ল্যাটফর্মে এটা জানিয়েছিলেন যথাসময়ে। যে ব্যাপারটি ঘটেছে যে সেই সময় 2 মাস 2.5 মাস আগে যখন এটা প্রথম রিপোর্টেড হয়েছে গ্লোবালি, তখনই রেসপন্স করার জন্য যে কথাটা বলছেন তখন থেকে কিন্তু এটা ডিসকাশনে এসেছিল, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, এবং বলা হয়েছিল যে আসলে এই ভ্যারিয়েন্টটি এন্ট্রি বন্ধ করার জন্য কোয়ারেন্টাইন, অনেক কেউ রিকমেন্ড করেছিলেন যে আসলে ডিসকানেক্ট করা দরকার এই দুটো দেশের সঙ্গে, কিন্তু সেগুলো কোনোটাই ঘটেনি প্রপারলি। একে ডিসকানেক্ট হয়নি, যারা এসেছেন তাদের কোয়ারেন্টাইন করা যায়নি, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন কমপ্লিটলি ফেল করেছে এবং তার ফলে স্প্রেড করেছে এটা। কিন্তু এটা বিজ্ঞানীরা যেভাবে বলছে এই আজকে বা গত কয়েকদিন যাবত যেভাবে প্রেস ব্রিফিং প্রেস রিলিজ দিয়ে জানাচ্ছে, এটা কিন্তু ঠিক বিজ্ঞানের স্বীকৃত পদ্ধতি না। বিজ্ঞানের স্বীকৃত পদ্ধতিতে এগুলো যথাসময়ে জানানো হয়েছিল, নীতি নির্ধারকদের কাছে এক্সপেক্টেড ছিল এটা ওনারা ওইভাবে জেনে তারা রেসপন্ড করবেন, অথবা সেখানে ইন্টারনাল যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট, যেটা মূল কথা সেটা হচ্ছে জেনোম সিকোয়েন্সিং এর সামর্থ্য বাড়ানো, এই ব্যাপারটাই দরকার। এবং আজকেও দেখবেন আপনারা যখন এখন আমরা বলছি মিউট্যান্ট ভ্যারিয়েন্টের এগেইনস্টে আলোচনা করছি ভ্যাকসিন নিয়ে, কিন্তু কোনো মিউট্যান্ট ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত মাস্ক ক্রস করতে পারে না। আমাদেরকে তো আসলে মাস্ক দিয়ে ভাইরাস ঠেকাতে হবে, এর পরও যদি ঢুকে যায় তাহলে সে শরীরের ভেতরে ভ্যাকসিন কাজ করবে। অতএব আমরা প্রথম থেকে দ্বিতীয় আলোচনা এবং তৃতীয় আলোচনায় চলে যাচ্ছি প্রায় আর কি। সাইদুর রহমান, সেইটি অবশ্য আমরা দেখছি যে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি কনসিস্টেন্ট না। সেখানে আসলে এই ধরনের একটা ন্যাশনাল ইমার্জেন্সিতে একেবারেই ফিক্স যে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস থাকা উচিত সেটা আমরা গত 13 মাসেই পাই না, এবং এটা আমি বলছি যে একেবারে শীর্ষ পর্যায় থেকে। ধরেন এখন যেই লকডাউনটা হচ্ছে সেই লকডাউনটাও আমরা একটা সময় দেখলাম যে ব্যাংক খোলা থাকবে না, ব্যাংক একদম লকডাউনের আগের দিন হঠাৎ করে বলা হলো যে ব্যাংক খোলা থাকবে। তার মানে ব্যাংকেরও কোনো প্রস্তুতি ছিল না কিভাবে তারা খোলা থাকবে, সিদ্ধান্তটা চলে এসেছে। এইটার সঙ্গে মিল রেখে আবার দেখেন যে 2টা স্টক এক্সচেঞ্জই খোলা রাখলো। ব্যাংক না হয় বুঝলাম যে মানুষের জরুরি প্রয়োজনের একটা বিষয় ছিল, একটা যৌক্তিকতা আপনি দাঁড়া করাতে পারেন, কিন্তু শুধুমাত্র ব্যাংক খোলা থাকছে সেই যুক্তিতে আমরা 2টা স্টক এক্সচেঞ্জ খুলে দিলাম, এবং এইটার সঙ্গে যে একটা বিরাট বড় গোষ্ঠী মানুষের সংশ্লিষ্টতা আছে। ফলে আমার মনে হয় যে এখানে কোথাও না কোথাও নীতির ক্ষেত্রে এক ধরনের অস্বচ্ছতা তৈরি হচ্ছে, এবং সেন্ট্রাল কোনো মনিটরিং, সেখানে সেই মনিটরিং এ বিজ্ঞানীরা আছে সেটা আমার কাছে প্রতিভাত হয় না। আমি আপনার সঙ্গে দুঃখের সঙ্গে একমত হচ্ছি। এটা আসলেই দুঃখজনক যে বিজ্ঞানীরা অথবা বিজ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি চলছে না। তাহলে প্রথম কথাটি যদি ভাবি, এই লকডাউনটি 7 দিনের, এটা কোনো বিজ্ঞান সমর্থন করে না। 1, 2, এটি যদি সংক্রমণ বিস্তারের বিস্তার বন্ধ করার জন্য হয় তাহলে সংক্রমণের কেন্দ্রবিন্দুগুলোকে দেশের বাকি অংশ থেকে আলাদা করা দরকার। আমরা সবাই আজকেও যদি দেখেন ঢাকা, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ, গাজীপুর 4টি জেলাকে ব্লকেট দেওয়া দরকার। ঠিক উল্টোটা ঘটে। আমরা ঘোষণা দিয়ে 48 ঘন্টা পরে লকডাউন হবে, প্রথম ফেজে বলেছি তাই 10 লক্ষ লোক চলে গেছে, দ্বিতীয়বার আবার বলেছে আরো 20 লক্ষ লোক চলে গেল। এর ফলে কি হলো, যেখানে সংক্রমণের কেন্দ্র, যেখানকার ভ্যারিয়েন্ট মিউটেশন নিয়ে আমরা উদ্বিগ্ন, সেখান থেকে লোককে সারা দেশে ছড়িয়ে পাঠিয়ে দিলাম আমরা। সো এইখানে প্রথমে বিজ্ঞানের প্রথম যে ব্যাপার প্রিন্সিপাল গুলো, ইনকিউবেশন পিরিয়ড থেকে অন্তত 7 দিন বেশি, তার মানে 21 দিনের কমে আসলে একটা লকডাউন বা এই বন্ধ হওয়ার কোনো ইফেক্ট পাওয়া যাবে না, কারণ এটা যদি মৃত্যুর উপর ইফেক্ট আরম্ভ হবে 21 দিনের পরে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কথাগুলো বললেন, আজকে ঢাকা শহর ঘুরেন আপনি, এটাকে অবশ্যই যানবাহন চলাচল, মানুষের চলাচল কম, কিন্তু এটাকে হরতাল
নাকি এটি একটি পুলিশ ইন্টারভেনশন, নাকি সামরিক ইন্টারভেনশন, নাকি এটি স্বাস্থ্য ইন্টারভেনশন, বোঝার কিন্তু কোনো উপায় নেই। এটা যে একটি পাবলিক হেলথ ইন্টারভেনশন আজকেরটা, লকডাউন যে একটি জনস্বাস্থ্য ইন্টারভেনশন, একটি মহামারী মোকাবেলার জন্য পুরো শহর ঢাকা চট্টগ্রাম দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই। অবশ্যই মনে হবে যে এটা আসলে একটি হরতালের মতো কম লোক চলাচল, অথবা একটি পুলিশের হয়তো সামনে হয়তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা অন্য কোনো কিছুর কারণে, কোনোভাবে এটা বোঝার উপায় নাই যে এটা একটি জনস্বাস্থ্য ইন্টারভেনশন। তাহলে সেইগুলো যদি না থাকে এবং এর সঙ্গে মানানসই ভাবে কোন টেস্টও হচ্ছে না, আজকে টেস্ট উদ্বেগজনক ভাবে 19,000-এ নেমেছে, এটা তো অভয়ঙ্কর খারাপ। মানে আমরা বলবো যখন লকডাউন চলবে তখন এটা লক্ষ্য হয়ে যাওয়া উচিত ছিল টেস্ট, কারণ তখন তো মানুষকে চিহ্নিত করে আলাদা করতে হবে, এটাই তো উদ্দেশ্য লকডাউনের। তাহলে জনস্বাস্থ্য এই ইন্টারভেনশনটি বিজ্ঞানের দৃষ্টিতে না দেখে যদি এটি আমলাতান্ত্রিক অথবা এটা পুলিশি দৃষ্টিতে করেন এবং একটি প্রশাসনিক আদেশের মতো করেন, তাহলে অবশ্যই যা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। আপনি একেবারে সঠিকভাবে বলেছেন যে বিজ্ঞানী এবং বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্তের প্রতিফলন আসলে অনেক কম। ডক্টর সাইদুর রহমান, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে চাইবো যে এখন যে অবস্থায়, এটি অবশ্যই হতাশাজনক এবং মানুষকে যে বোঝানো যেটি যে এটি তার স্বার্থে তার প্রয়োজনে দরকার, এবং সেইখানেও একটা সুনির্দিষ্ট যদি নির্দেশনা থাকে বিজ্ঞানসম্মতভাবে যে আমরা আসলে আগামী এতদিন পর্যন্ত এই পরিস্থিতিতে যাব, যদি পরিস্থিতির কোনো উন্নতি না হয় তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। এখন কিন্তু সেরকম না, আমরা জানি যে আগামীকালকেও একটা সরকারি নির্দেশনা আসতে পারে যে অমুক অমুক জিনিসগুলি আবার, যেটা গতবারের আমাদের অভিজ্ঞতা, এবং এবারও আমরা দেখছি যে ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। ফলে এইভাবে চলতে থাকলে আসলে শেষ পর্যন্ত তো ধাক্কাটা আসে আপনাদের উপরে, এবং এই ধাক্কাটা অনেক বড়। আমার মনে হয় স্বাস্থ্য খাতের জন্য একেবারেই দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এই অবস্থার থেকে ঘুরে দাঁড়ানোর উপায়টা কি হতে পারে, আমরা একটা বিরতির পর ফিরে এসে জানবো আপনার কাছে। ডক্টর সাইদুর রহমান, যেটি জানতে চাচ্ছিলাম যে এখন স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা দাঁড়িয়েছে, সেখানে শুধুমাত্র যে সিটের অভাব আমরা দেখছি, কিন্তু একই সঙ্গে এটার সঙ্গে যে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যসেবা কর্মী সবকিছুরই নিশ্চয়ই সংকট তৈরি হয়েছে। সাইদুর রহমান, আমাকে শুনতে পাচ্ছেন? মিউট করা আছে কিনা একটু দেখবেন। আচ্ছা, আমরা চেষ্টা করছি। সাইদুর রহমান, যেটি জানতে চাচ্ছিলাম যে স্বাস্থ্যসেবায় একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে। সাইদুর রহমান আমাদেরকে শুনতে পাচ্ছেন না, আমরা অপেক্ষা করছি তার সংযোগটির জন্য। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমরা আরো একবার সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন ডক্টর সাইদুর রহমানের সঙ্গে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির পর আপনার সঙ্গে আরেকবার সংযুক্ত হব। ডক্টর সাইদুর রহমান, আমরা দেখছি যে সারা দেশেই চিকিৎসা ব্যবস্থার উপরে একটা বড় চাপ তৈরি হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় শয্যা পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় আসলে পুরো ব্যবস্থাটাকে আপ অ্যান্ড রানিং করার জন্য যথেষ্ট বিকল্প মাথায় রাখা হচ্ছে কিনা? এখানে প্রথম আসলে আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার সামর্থ্য গত এক বছরে কিছুটা বাড়ানো হয়েছে, আরো কিছুটা বাড়বে বলে আমরা যতদূর মিডিয়ার মাধ্যমে জেনেছি যে স্বাস্থ্য অবকাঠামোগতভাবে প্রায় 1,000-1,200 শয্যা হয়তো আরো বাড়বে ঢাকা শহরে। কিন্তু মূল ব্যাপারটি আসলে হচ্ছে এইটা যে হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিন যে পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে তার একটি অংশ যদি হাসপাতালে আসে, কোনোভাবেই হাসপাতাল তৈরি করে আসলে এটা সমাধান করা যাবে না। শুধু আমি সকল মানুষকে এই কথাটি ভাবতে বলবো যারা আজকে আছেন, যে আজকে এই মুহূর্তে আজকে হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স এবং যে স্বাস্থ্যসেবা কর্মীরা রাত জেগে থাকবেন, তারা যে কোভিড আক্রান্ত মানুষগুলোকে চিকিৎসা করছেন সেই ব্যক্তির কথা ভাবেন, তার পরিবারের অবস্থার কথা ভাবেন, তাহলে বুঝবেন কেন আপনাদের ঘরে থাকা দরকার।
আপনাদের ঘরে থাকতে হবে বা মাস্ক পরতে হবে শুধুমাত্র যেন আর বেশি রোগী হাসপাতালে না আসে। কারণ এমনিতেই চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবা, যেটা আপনি বলছেন, সকল হাসপাতালের শয্যা ভরে গেছে। এই অবস্থায় যদি আরেকটু চাপ বাড়ে, এবং ইতিমধ্যে আমি শুধু আমাদের হাসপাতালে বলতে পারি যে হাসপাতালের নিচে শয্যা না পেয়ে অ্যাম্বুলেন্স থেকে নামার আগে মারা গিয়েছেন 3 জন। অতএব আমি বলছি যে দেশের মানুষকে আসলে এটা অনুধাবন করতে হবে, বিশেষত ঢাকা এবং চট্টগ্রামের মানুষকে, যে আপনাদের ঘরে থাকতে হবে, শুধুমাত্র ওই মানুষদের নিরাপত্তার কথা ভেবে। আগামীকাল কে হাসপাতালে আসবে আমরা জানি না। অতএব এই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে, এই চিকিৎসক, নার্স, সেবা কর্মীদেরকে অন্তত পক্ষে লড়াই করার সুযোগ দেন। তারা আপ্রাণ লড়াই করছেন, প্রতিদিন 24 ঘন্টা লড়াই চলছে এই ভাইরাসের বিরুদ্ধে, এবং তারা তো প্রচুর প্রাণ ফিরিয়ে দিচ্ছেন। এখন পর্যন্ত মৃত্যুর হার মাত্র 1.4%, পৃথিবীর মধ্যে খুবই কম কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি। অতএব একটু লড়াইয়ের সুযোগ দেন, কিন্তু আর রোগী বাড়লে আমাদেরকে আসলে হাত গুটিয়ে মৃত্যু চেয়ে চেয়ে দেখতে হবে। অতএব এটি হচ্ছে প্রধান সমাধান। দ্বিতীয়ত যে কথাটি আপনি বলছেন যে বাসায় রেখে চিকিৎসা করার ব্যবস্থা এবং আইসিইউ বেড বাড়ানো, দুটো উদ্যোগ আছে, কিন্তু এগুলো কোনোদিনই যথেষ্ট হবে না। মানে 100 বা 200 আইসিইউ বেড কখনোই ঢাকার 2 কোটি মানুষের শহরে যদি সংক্রমণ যেই হারে বিস্তার লাভ করছে, কোনোভাবেই 200-100 বেড দিয়ে কিছুই করা যাবে না। আরেকটা জিনিস বুঝতে পারা দরকার, আইসিইউ শুধু সজ্জার ব্যাপার নয়, আমাদের প্রশিক্ষিত জনবল কোথায় পাবো আমরা? ওভারনাইট তো এত পরিমাণ আইসিইউ তৈরি করা সম্ভব না বিশেষজ্ঞ। অতএব আমাদের বিশেষজ্ঞ এবং এই সকল সুবিধাগুলো তার শীর্ষ সীমায় পৌঁছেছে। অতএব এরপর চাপ বাড়লে আমাদেরকে মানে নিশ্চিত হাত বন্ধ করে চেয়ে চেয়ে মৃত্যু দেখতে হবে। অতএব দয়া করে সবাই ঘরে থাকুন, মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন, এবং এছাড়া আর ভ্যাকসিন গ্রহণ করুন। এই কথাটি আমি আলাদা উল্লেখ করতে চাই। ভ্যাকসিন গ্রহণ হাসপাতালে আসা কমিয়ে দেয়, যে কারণে যেই হারে মানুষ আক্রান্ত হচ্ছে ওই হারে হাসপাতালে আসতে হচ্ছে না। বিরাট সংখ্যক মানুষ বাসায় চিকিৎসা গ্রহণ করতে পারছে। অতএব ভ্যাকসিন গ্রহণ করুন। রহমান, এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা একটু পিছিয়ে থাকছি। একটা বড় জনসংখ্যাকে এই বিষয়গুলি, এই বেসিক বিষয়গুলি বোঝাতে, কারণ একটা লম্বা সময় ধরেই আমরা বলছি, কিন্তু আসলে এই মানুষগুলির কাছে পৌঁছানোর আর বিকল্প পথগুলিও খোলা রাখা প্রয়োজন ছিল, এবং সরকারের দিক থেকে এই দায়িত্বটি আরো বেশি দরকার ছিল। কারণ আমরা যারা নিয়মিত হাসপাতালের খোঁজ রাখছি, আপনারা যারা হাসপাতালে থাকছেন, তাদের কাছে কোভিডের চিত্রটা একরকম, আর সাধারণ মানুষ তাদের কাছে কোভিডের চিত্রটা একেবারেই ভিন্ন। এই দুইটা জায়গায় আসলে আমাদের এক জায়গায় থাকাটা খুব জরুরি ছিল। সেই খাতে একটা বড় ধরনের কমিউনিকেশন ইন্টারভেনশনের দরকার ছিল, যেটা মিসিং। অ্যাবসলিউটলি। এখানে মূল কথাটা হচ্ছে বিজ্ঞানের যেই অবজারভেশনস এবং ইন্টারভেনশন গুলো, এগুলোকে সাধারণ মানুষের বোধগম্য ভাষায় এটাকে অনুবাদ করে তাদের মাথায় মগজে পৌঁছে দেওয়ার বিশেষজ্ঞ হচ্ছেন কমিউনিকেশন বিশেষজ্ঞ। এবং এই ব্যাপারটিতে বারবার মিস করেছে, এবং এই লিঙ্কটি মিস করেছে বিধায় আজকে আমরা বলি সারা দেশের মানুষ বুঝে না। আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি। আপনি ভাবেন ঢাকা শহরের একটি বিলবোর্ডে কোনো আপনি মাস্ক সহ কোনো ছবি দেখতে পান? অকারণে বিলবোর্ড গুলো পড়ে আছে সারা দেশের বিভিন্ন জেলা শহর। অথচ যদি ভাবেন ওরসালাইনের কথা, যদি ভাবেন আপনি রাজা মায়া মানে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমগুলো, বিলবোর্ড ভরে ভরে বিজ্ঞাপন ছিল। যে সকল গান, কবিতা, গান সারাক্ষণ টেলিভিশনে চলতো। আর গত 13 মাস যাবৎ কয়টি মাস্কের বিজ্ঞাপন দেখতে পাচ্ছি আমরা রাজপথে? কোন জেলা শহরে এটার বিজ্ঞপ্তি? কয়টা মাইক? শব্দ দূষণ না করে, তার শব্দ দূষণ না করেও তো প্রচারণা চালানো যেত। অতএব মানুষকে রিচ করার চেষ্টা করা হয়নি, তাদের ভাষায় আমরা কথা বলিনি। আমি যে ভাষায় কথা বলছি এটা এই ভাষাটা আসলে হয়তোবা দেশের 3 কোটি লোককে রিচ করতে পারবে। তাহলে বাকি 14 কোটি রিচ করার জন্য যে ভাষা, সেটা যারা জানেন, যারা বিশেষজ্ঞ, তাদের মাধ্যমে তো আসলে এই তথ্যগুলো তাদের মগজে পৌঁছানোর কথা ছিল, যেটা আপনি বলেছেন। অতএব এই সমন্বয়টি নেই। যেমন বলছি, পুলিশ আজকে গাড়ি যখন আটকাচ্ছে, সেখানে টেস্টিং ফ্যাসিলিটিস থাকা দরকার। এটাই দুনিয়া জুড়ে এইভাবেই করা হচ্ছে, যে আপনি চেক পোস্টে টেস্টিং, এবং সেখানে চেক পোস্টের ওখানে লেখা থাকা দরকার ছিল আসলে, যেটা আসলে কোভিড এর জন্য, আসলে এটা একটা মহামারী অবস্থার জন্য আসলে চেক করা হচ্ছে। অতএব তাহলে হচ্ছে কি, মানুষের মনোজগতে পরিবর্তন হতে হতো। মনোজাগতিক পরিবর্তনের জন্য যেইভাবে আপনি বললেন, যারা কমিউনিকেশন বিশেষজ্ঞ, তাদের মাধ্যমে পুরো শহর, পুরো দেশটাকে তো সাজিয়ে ফেলা দরকার ছিল ওইভাবে, যেন মানুষ মুভ করলে বুঝতে পারে উনি একটা মহামারীর মধ্যে আছেন, ওনার কতগুলো সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু মানুষকে আসলে আমরা ওই জায়গায় নিতে পারছি না। ডক্টর সাইদুর রহমান, আমার মনে হয় যে এইটাই এখন সবচেয়ে বড় যুদ্ধ, যে মানুষকে এই বেসিক জিনিসগুলি জানানো, যেন তারা নিজ থেকে এই যুদ্ধটা সামিল হয়। তা না হলে আসলে এটা একটা অসম যুদ্ধে আমাদের পক্ষে পেরে ওঠা খুব কঠিন হবে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লকডাউনের মধ্যে সীমিত পরিসরে ব্যাংক
খোলা থাকলেও গ্রাহক উপস্থিতি ছিল খুবই কম, ফলে ব্যাংকে লেনদেনও হয়েছে কম। কেবল ব্যবসা ও জরুরি প্রয়োজনে গ্রাহকরা ব্যাংকে গেছেন। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় অফিসে যেতে ভোগান্তিতে পড়েন অনেক ব্যাংক কর্মী। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউন। এর মধ্যে প্রথমে ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দিলেও পরে সীমিত পরিসরে চলার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 3 ঘন্টা চলে লেনদেন। কাজে যোগ দিতে বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মীরা পরিবহন সুবিধা পেলেও দুর্ভোগে পড়েন শাখা পর্যায়ের কর্মীরা। গণপরিবহন না থাকার কারণে হয়তো রিক্সা বা অন্যান্য যাতে পুলিশের বাধার সম্মুখীন হচ্ছে। আসতে একটু ঝামেলা হয়েছে, চেকিং পয়েন্ট ইস্যুতে একটু ঝামেলা ছিল। কর্মকর্তারা জানান, এদিন ব্যবসায়ী ছাড়া সাধারণ গ্রাহকের চাপ ছিল সামান্য, তাই বেশিরভাগ সময় অলস বসে থাকতে হয়েছে। 15-20 জনের মতো আছে কাস্টমার আসছে, কিন্তু লাস্ট 3 দিন আমরা অনেক হিউজ পেমেন্ট দিছি। যারা মূলত প্রতিদিন আমাদের 200-250 ভাউচার হয়, তখন আমরা 600 করে ভাউচার দিছি। উপস্থিতি তো তেমন নাই আজকে, লকডাউনের কারণে কাস্টমার উপস্থিতি খুব কম। আমি মূলত অফিসের কাজে আসছি, অফিসের টাকা জমা দিতে। গার্মেন্টসে তো বেতনের ব্যাপার থাকে, তো সেই জন্য আমরা ইমার্জেন্সি টাকাটা দিয়ে গেলাম। ওইখান থেকে বলছে একটু তাড়াতাড়ি টাকাটা দেওয়ার জন্য। ব্যাংকের পাশাপাশি চালু ছিল শেয়ার বাজারও। ঢাকা ও চট্টগ্রামে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারখানা, ব্যাংক ও বিভিন্ন অফিস খোলা থাকায় করোনা সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের দ্বিতীয় দিনে সড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। গণপরিবহন না চলায় কর্মস্থলে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। অবশ্য গণপরিবহন ছাড়া প্রায় সব ধরনের যানবাহনই চলতে দেখা গেছে রাজধানীতে। পুলিশের মুভমেন্ট পাস পাওয়া নিয়েও ভোগান্তির অভিযোগ করেছেন অনেকে। রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড, সাভার, গাজীপুরের গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষ চলাচল করে এ রুট দিয়ে। তবে লকডাউনের দ্বিতীয় দিনে এ রুটের নিষেধাজ্ঞার বাইরে থাকা গার্মেন্টস এবং ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির ভিড় সামলাতে হিমশিম পুলিশ। পাস ছাড়াই অবাধে অফিস আইডি কার্ড দেখে চিকিৎসক, পোশাক শ্রমিক ও ব্যাংক কর্মীদের যাতায়াতের সুযোগ দিচ্ছে পুলিশ। তবে এর বাইরে মুভমেন্ট পাস ছাড়া যারা বের হয়েছেন তাদেরকে হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে, নতুবা আনা হচ্ছে আইনের আওতায়। যদিও সার্ভার জটিলতায় পাস না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। পাসের জন্য বারবার অ্যাপ্লাই করতেছি, বাট সার্ভারটা বারবার ফেল করতেছে। আমি তো ড্রাইভার, আমি মুভমেন্ট পাস কি করব? সারে দেখাবো মুভমেন্ট পাস। আমি তো জানি না স্যার, আমার তো জানি না, আমি আজকে প্রথম তো বাইরে এসেছি এই কারণে। এটা মোটামুটি আমাদের একটা সার্ভার সমস্যা, সেটা হলাম সামথিং ইজ রং দেখাইছে ওখানে, বুঝছেন। পুলিশ বলছে প্রজ্ঞাপন অনুযায়ী কাজ করছেন তারা। তবে বাইরে বের হওয়া মানুষ নানা অজুহাত দেয়, তাদের সামলে লকডাউন কার্যকর করতে বেগ পেতে হচ্ছে তাদের। ফিল্ড লেভেলে আসলে একেবারে প্রত্যেকটা অফিসারের কাছে আমরা অন্ততপক্ষে টিআই লেভেল পর্যন্ত, ইন্সপেক্টর লেভেল পর্যন্ত জরুরি সার্ভিসে কারা অন্তর্ভুক্ত হবেন, আমরা 18 ক্যাটাগরির মানুষের তালিকা কিন্তু আমরা পৌঁছে দিয়েছি। এখন সমস্যা হচ্ছে কি, অনেক জায়গাতেই এই পরিচয়টা শনাক্ত করা নিয়ে সন্দেহের সূত্রপাত হচ্ছে। লকডাউনের প্রথম দিন পহেলা বৈশাখের ছুটি থাকায় সবকিছু বন্ধ ছিল, ফলে মানুষ ঘর থেকে বেরো হয়েছিল কম। তবে দ্বিতীয় দিন ব্যাংক, শেয়ার বাজার, গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খোলা রয়েছে। তাই রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ার পাশাপাশি মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আলোচনা করতে গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। স্বাগত সৈয়দ মাহবুবুর রহমান। আমরা আসলে একেবারে শেষ মুহূর্তে জানতে পেরেছি যে ব্যাংকগুলো খোলা থাকবে। সব মিলিয়ে আজকে ব্যাংকে গ্রাহকের উপস্থিতিও কম ছিল বলেও জানা যায়। একটু জানতে চাই যে এই লকডাউন পরিস্থিতিতে গত বছর থেকে এই পর্যন্ত ব্যাংক সবসময়ই খোলা ছিল, আসলে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রস্তুতি কি এখানে আসলে এরকম অবস্থায় কিভাবে অপারেট করা দরকার সেই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আপনাদের কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা বা হচ্ছে কিনা? কারণ এই শেষ মুহূর্তের যে সিদ্ধান্ত, সেখানে মনে হয় যে কোথাও একটা গ্যাপ আছে। আসলে তো আমরা তো নিয়ন্ত্রিত হই সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে। আপনারা জানেন, আপনি যেটা বলছিলেন, গত বছরও যখন মার্চ মাসে সাধারণ ছুটি এসেছিল তখন কিন্তু ব্যাংক চালু ছিল। সো আমাদের যেটা হয়েছে কি, আমরা ওভার দি
পিরিয়ড অফ টাইম, এই প্যান্ডেমিক টাইমে আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি কিভাবে চলতে হবে, এবং আমরা অনেকে শিখেওছি। যেমন আমরা বুঝতে পেরেছি অটোমেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো আমরা সেদিকে এগিয়েছি বিশেষ করে। বাট আপনি যেটা রেফার করছেন যে গত সপ্তাহে যে আসলে প্রথম একটা সার্কুলার আসলো যে ব্যাংক বন্ধ থাকবে, সমস্ত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তো সেই হিসাবে কিন্তু আমার মোটামুটি প্রিপেয়ার ছিলাম, এবং সার্কুলারও আসলো যে আপনার কিভাবে এটিএম এবং এমএফএস গুলো চালু রাখতে হবে যাতে করে গ্রাহকদের টাকা তুলতে কোনো সমস্যা না হয়। সেইভাবে কিন্তু আমরা মোটামুটি প্রিপারেশন ফুল ফ্লেজেড নিয়েও ফেলেছিলাম। যখন না, যদিও আমাদের একটা ধারণা ছিল ব্যাংক খোলা আলটিমেটলি রাখতেই হবে, কেননা আপনি জানেন যে আমাদের দেশে কলকারখানা যখন চালু ছিল, অন্যান্য কাজ যখন চলছিল, দোকানপাট মানে সীমিত আকার হলো খোলা ছিল, এমএফএস চালু ছিল, এদের তো কোথাও গিয়ে টাকা তুলতে হবে, তবে টাকা জমা রাখতে হবে, একটা জায়গা তো দরকার হবে, কারণ এটিএম সিরিএম তো সে কাজ করা যায় না। সো আমাদের হয়তো কেউ কেউ আমরা কিছু আমাদের মাথায় ছিল, আমাদের যেটা বলে বিজনেস কন্টিনিউটি প্ল্যান, বিসিপি, আমরা বিসিপি করে ফেলেছিলাম এইভাবে যে সুন্দরবনে কিন্তু আমাদের বিসিপি হয়ে গেছিল। আমরা বিভিন্ন আমাদের এটিএম গুলো, যেটা আমাদের ব্রাঞ্চের সাথে এটিএম, ব্রাজিল অফ ব্রাঞ্চ এটিএম, সবখানে কিন্তু টাকা ফিডিং হয়ে গেছিল, মানে ধরেন লক্ষ লক্ষ টাকা আমরা প্রচুর টাকা কিন্তু ফিট করে ফেলেছিলাম। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পেয়েছিলাম, আপনারা নিজেরও দেখেছেন, ব্রাঞ্চগুলোতে প্রচুর লোক এসেছিল টাকা তুলতে। যেহেতু আপনার অলরেডি সার্কুলার চলে এসেছিল যে ব্যাংক খোলা থাকবে না, তো মানুষ অ্যাপ্রিহেন্ড করে 7 দিন খোলা থাকবে না, 10 দিন খোলা থাকবে না, তা তো জানছিল না, যার জন্য মানুষ অ্যাপ্রিহেন্ড করে প্রচুর টাকা কিন্তু তুলেছিল, এবং বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু আপনার প্রচুর টাকা কিন্তু উত্তোলন হয়েছিল। সো এইটা দিয়ে মানুষজন কিন্তু, আমার কাছে মনে হয়েছিল মানুষ টু প্লে সেফ, যেহেতু ব্যাংক খোলা থাকবে না বলে মনে হয়েছিল, তাই তারা প্রচুর টাকা তুলে নেয়, যার পরিপ্রেক্ষিতে যখন আজকে আমরা ব্যাংক খুললাম, আজকে কিন্তু আসলে তেমন আপনার লোকজনই ছিল না বলতে গেলে চলে, এবং খুবই কম সংখ্যক লোক ছিল। এক ছিল আপনার যেমন ধরেন গণপরিবহন বন্ধ, রিক্সা ওরকম চলছিল না, তো যাদের প্রাইভেট কার ছিল তারা হয়তো আসতে পারছিলেন, বাট আমরা দেখেছি ব্রাঞ্চে বলতে গেলে আমার লোকজনই ছিল না। মাহবুবুর রহমান, আজকে আরেকটা সমস্যা আমরা দেখেছি, এইটার জন্য আসলে কতটুকু সমস্যায় পড়তে হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের সমস্যার জন্য আসলে ব্যাংক ট্রান্সফারটা হয়নি, ফলে এটার জন্য গ্রাহকদেরকে কোনো ভোগান্তির মধ্যে যেতে হয়েছে কিনা? আমাদের বিএসসি যেটা অটোমেটিক ক্লিয়ারিং হাউস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যেটা বিএফটিএন, যেটা এখানে যেটা হচ্ছে কিছু প্রবলেম হয়েছিল, আমরা যে শুনেছি যে আপনার মতিঝিলের সাথে ওদের যে মিরপুরে আপনার আছে যে সার্ভারের যে কানেক্টিভিটি আছে, সেখানে ফাইবার কেবলের মধ্যে কাটা পড়েছিল, সেটা পরবর্তীতে শুনেছি যে ওনাদের হয়তো সার্ভারটাকে আবার আপ করতে সমস্যা হচ্ছে, এটা শুনে এতে করে যেটা হয়েছে, হ্যাঁ আমাদের ক্লিয়ারিং এ যেটা ক্লিয়ারিং কাজ হচ্ছিল না, বা যেটা আমি একটু বললাম, আসলে মানুষজন কিন্তু আগে পজিশন নিয়ে ফেলেছিল, যেহেতু অ্যাপ্রিহেন্ডিং যে টোটাল লকডাউন হবে, সো আগে পজিশন নেওয়াতে অত বড় রকমের ক্যাওস আমরা দেখতে পারি, আমার কাছে তেমন নলেজে আসে নাই। কিছু শুনেছি যে আমার যে সমস্ত চেকগুলো আউটওয়ার্ড ছিল বা যেগুলো ইনওয়ার্ড এসছে, সেখানে আমাদের প্রবলেম হয়েছে, আমাদের সেগুলি কাজ সে ক্লিয়ারিংটা হয় নাই, বাট আমরা তেমন কোনো রকমের ক্যাওটিক সিচুয়েশন আমরা দেখতে পাই নাই, যেটা আমি একটু আগে বললাম, যেহেতু মানুষ আগে থেকে পজিশন নিয়ে ফেলেছিল যে এই সপ্তাহে কিছুই হবে না, ব্যাংক চালু থাকবে না, সেই জন্য ওটা হয়েছে। বাট আমরা আশা করছি আজকের মধ্যেই হয়তো ক্লিয়ারিং এর যে ব্যাপারটা, যে উইকেন্ড আছে, কারণ আগামীকাল আজকে শুক্রবার শনিবার উইকেন্ড আছে, এর মধ্যে আমি শিওর বাংলাদেশ ব্যাংক তাদের কাজটা করে ফেলতে পারবে, সিস্টেমটা আপ হয়ে যাবে। আমরা জানি যে এরকম পরিস্থিতি সামনেও আরো আসতে পারে, এবং যদি বিজ্ঞান ভিত্তিক লকডাউন দিতে হয় তাহলে আসলে হয়তো ব্যাংকও খোলা রাখা খুব ঠিক হবে না। সেক্ষেত্রে যে বিকল্প কোনো প্রস্তুতি আপনারা ইতিমধ্যে নিচ্ছেন কিনা সেরকম পরিস্থিতির জন্য? বিশ্বব্যাপী যদি দেখেন, আসলে কোথাও কিন্তু লকডাউন করতে গিয়ে ব্যাংক বন্ধ হয়নি না, ব্যাংকের তো কাজ চলতে হবে। আপনার যেমন যদি কলকারখানা চালু থাকে, এক্সপোর্ট ইম্পোর্ট চালু হয়, আপনার যদি রেমিটেন্স আসতে হয়, আপনার মানুষের টাকা, যেমন আপনি যদি এমএফএস করেন, এখন এমএফএস তো কোথাও টাকা তুলতে হয়, টাকা জমা দিতে হবে। রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সিটি স্ক্যান করাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। এই মুহূর্তে তার গুলশান বাসভবন এলাকা থেকে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা, আমরা এর আগেই জেনেছিলাম যে খালেদা জিয়াকে সিটি স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হবে। আমরা একটু জানতে চাই সর্বশেষ তার চিকিৎসকরা কি বলছেন, এটি রুটিন পরীক্ষার অংশ কিনা?
বিকেলে আমরা যখন খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে সিটি স্ক্যান করার সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং যে কোনো সময় খালেদা জিয়া সিটি স্ক্যান করার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কোন হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেটা অবশ্য তারা বলেননি, তো বলেছিলেন যে কোনো সময়। সেই হিসেবে আমাদের একটা প্রস্তুতি ছিল, কিন্তু এরপর আমরা শুনলাম যে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে রাত 8টায়। তো সেই হিসেবে আমরা আসলে এখানে অপেক্ষা করছি। এখানে পুলিশের সদস্যরাও রয়েছেন, বাসার সামনে আপনারা দেখতে পাচ্ছেন তার যে সিএসএফ এর সদস্যরা রয়েছেন এবং এক ধরনের সবাই অপেক্ষাই করছেন খালেদা জিয়া কখন বের হবেন। বাসার ঠিক আশেপাশের পরিবেশে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন এবং সিটি স্ক্যান করার জন্য এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া যাবেন এবং সিটি স্ক্যান করার পর তিনি আবার এই বাসাতেই ফিরে আসবেন। তাকে হাসপাতালে ভর্তির কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, যদিও চিকিৎসকদের কাছে জানতে চেয়েছিলাম আমি বিকেলে যে খালেদা জিয়ার যেহেতু তিনি করোনা আক্রান্ত এবং তার অনেক শারীরিক জটিলতা রয়েছে, তো তাকে হাসপাতালে রেখে করোনার চিকিৎসা দেওয়া হবে কিনা। তো চিকিৎসকরা বলেছেন যে তিনি করোনার প্রথম সপ্তাহ পার করেছেন, এখন দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছেন এবং করোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে দ্বিতীয় সপ্তাহে জটিলতা দেখা দেয় কিনা সেগুলো এক ধরনের পর্যবেক্ষণের মধ্যে রাখতে হয়। সেই হিসেবে তারা দ্বিতীয় সপ্তাহকে গুরুত্বপূর্ণ মনে করছেন এবং বলেছেন যে অন্য সব রিপোর্ট টেস্ট করা হয়েছে, শুধু সিটি স্ক্যানটা বাকি ছিল। সেই হিসেবে আজ তারা বিকেলেই সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়ার সঙ্গে কথা বলে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে যে সিটি স্ক্যানটাই করা হবে। তো এখন আসলে আমরা অপেক্ষাই করছি যে খালেদা জিয়া কখন বাসা থেকে বের হয়। যদিও আমরা শুনেছিলাম যে 8টার মধ্যে বা 8টার দিকে তিনি বের হবেন, কিন্তু এখনো পর্যন্ত আসলে আমরা আসলে অপেক্ষা করছি। হয়তো যে কোনো মুহূর্তেই চারপাশের পরিবেশ যেমন দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে তিনি বের হবেন এবং এখান থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে তার সিটি স্ক্যান হবে এবং সবকিছুই প্রস্তুত, তার গাড়িবহর প্রস্তুত, তার যারা নিরাপত্তা নিয়োজিত সিএসএফ এর কর্মকর্তারা তারা অপেক্ষা করছেন। যে কোনো মুহূর্তে খালেদা জিয়া বের হবেন এই ফিরোজার বাসা থেকে, তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে আবার সিটি স্ক্যান শেষে তিনি এই বাসাতেই ফিরে আসবেন। এবং চিকিৎসকরা যেটা বলেছেন যে আজকে সকালে তার জ্বর ছিল 100 ডিগ্রির মতো এবং গতকাল রাতেও তার জ্বর ছিল, কিন্তু এছাড়া করোনার যে অন্যান্য জটিলতা, কাশি বা অন্যান্য শারীরিক কষ্ট, এগুলো কিছুই নেই। এবং তিনি যেটা বলেছেন, তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আজ যখন তার চিকিৎসক তার সঙ্গে দেখা করতে যান, তিনি বলেছেন যে চিকিৎসককে যখন জিজ্ঞেস করা হবে তিনি কেমন আছেন, চিকিৎসক যেন বলেন তিনি ভালো আছেন এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আরেকটি ব্যাপার তিনি বলেছেন যে করোনার টেস্ট যদি না করা হতো তাহলে তিনি তার মনেই হতো না তার করোনা হয়েছে। তার মানে করোনার অন্যান্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর বাইরে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল। এদিকে লকডাউন কার্যকরে বিভিন্ন স্থানে তৎপরতা দেখা গেছে প্রশাসনের। নিয়ে কথা বলতে পাবনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে জেলা প্রশাসক কবির হোসেন। স্বাগত কবির হোসেন। কবির মাহমুদ, আমরা একটু জানতে চাই যে কবির এই সময়ে আসলে স্থানীয় প্রশাসন কিভাবে বাস্তবায়ন করছে পদক্ষেপগুলো যেগুলি সরকার নির্দেশ দিয়েছেন? ধন্যবাদ জাহিদ আপনাকে। যেটি হচ্ছে যে আমরা পাবনাতে যে ব্যবস্থা গ্রহণ করেছি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের মোবাইল কোর্টগুলো সক্রিয় আছে। আমরা শহরের প্রবেশ পথগুলোতে বিশেষ করে আসলে মূলত বাজার কেন্দ্রিক এবং শহরে জনসমাগমটা বেশি হয়, সেটার দিকে আমরা বিশেষ নজরদারি করেছি। আরেকটা যদি পাবনার কথা বলেন তাহলে পাবনাতে মূলত যেটা মেইন রোড হামিদ রোড বলে আমরা, সেটার প্রতি আমাদের বিশেষ নজর রাখতে হচ্ছে। গতকাল আমরা পয়লা বৈশাখ ছিল, গতবার যে কঠোর যে লকডাউনের প্রক্রিয়াটা শুরু করেছি, গতকাল অত্যন্ত সফলভাবে আমরা এটা সম্পন্ন করতে পেরেছি। আজকে আপনি জানেন যে অফিস খুলেছে, ব্যাংক গুলো খুলেছে এবং মানুষজনের চলাচল গতকালের তুলনায় একটু বেড়েছে, কিন্তু আমরা কঠোর নজরদারি করার চেষ্টা করেছি। কেন কি প্রয়োজনে প্রতিটি আমাদের গণপরিবহনগুলো শতভাগ বন্ধ আছে, এখান থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না, বা লোকালি বিচ্ছিন্নভাবে কিছু রিক্সা ভ্যান চলছে, কিন্তু যন্ত্রচালিত ব্যাটারি চালিত রিক্সার আজকে একটু প্রকোপ দেখা গিয়েছে। কিন্তু আমরা সেগুলোকে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করার চেষ্টা করছি যে কেন আপনি বেরোচ্ছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিক।